শুরু করি, কথার ফাঁকে ফাঁকে আমরা আলোচনা চালিয়ে যাব। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনি কি শুরু করবেন না প্রশ্ন করব? সরাসরি শুনছেন তো বক্তব্য? হ্যাঁ, আমি শুনছি। জি, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। আপনারা যারা এখানে আছেন তাদেরকে সালাম ও শুভেচ্ছা। শাহজাহান চৌধুরী সাহেবের যে বক্তব্য যেখান থেকে শুরু করছেন তার আগে বোধহয় একটু ছিল ট্যাক্স পেয়ারের টাকায় এই প্রশাসন চলে। সো একটা জিনিস শাহজাহান সাহেবের কথায় পরিষ্কার যে বাংলাদেশ জামাতে ইসলামের কথায় প্রশাসন চলে না। যদি বাংলাদেশ জামাতে ইসলামের কথায় আজকে প্রশাসন চলতো তাহলে উনি এই কথা বলতে পারতেন না যে প্রশাসন আমাদের কথায় উঠতে হবে, বসতে হবে। তবে আমি এই কথাটাকে উনি যে সেন্সেই বলুক, যেভাবে বলছে এইভাবে বলাটা তার ঠিক হয়নি। আমি আবার পরিষ্কার করে বলতেছি, উনি যেভাবে বলছেন যে আমাদের কথায় উঠবে, বসবে, মামলা দিবে, উনি ভিতরে সহজভাবে বলুক, সরলভাবে বলুক, আর যাই বলুক, উনি রাজনীতিবিদ। উনি রাজনীতিবিদ হিসাবে এই নির্বাচনের আগে তার এই ধরনের কথা জাতি আশা করে না। এবং আমি একজন বাংলাদেশের সিটিজেন হিসাবে আমি মনে করি যে হ্যাঁ, সে হয়তো এটা রূপক অর্থে বলছে যে প্রশাসনকে। কিছুদিন আগে আপনারা হয়তো জানবেন, বাংলাদেশ জামাত ইসলাম একটা কথা বলছিল যে লটারির মাধ্যমে সমস্ত জায়গায় নিয়োগ দিতে হবে। এবং আজকে কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নাই, সারা দেশ চলতেছে বিএনপির আন্ডারে, সমস্ত প্রশাসনের সমস্ত জায়গায় বিএনপির লোক। তাহলে এই কথা যদি লেভেল প্লেইং ফিল্ড বলতে হয় তাহলে একটা নির্দলীয় নিরপেক্ষ একটা জায়গায় যেতে হবে। সেই নির্দলীয় নিরপেক্ষ জায়গায় না গেলে, আজকে আর 2টা মাস আছে ইলেকশনে, যদি ফেব্রুয়ারি মাসে ইলেকশন হয় তাহলে আপনি তফসিল ঘোষণা করবেন ফার্স্ট উইক অফ ডিসেম্বর, এবং নির্বাচন কমিশন তখন সবাইকে পরিবর্তন করবে। সো সেই মুহূর্তে ওনার এই কথাটা একদিকে যেমন অনাকাঙ্ক্ষিত, আর একদিকে এটা একটা বার্তা যে আসলে জামাতে ইসলাম অনেকেই এটা একটা কি বলবো, সারা দেশকে একটা ভ্রান্ত ধারণা দিতে চাচ্ছে জামাত ইসলাম হয়তো দেশ চালাচ্ছে, সেজন্য জামাত ইসলাম ইলেকশন করতে চায় না। যেমন অনেকে বলতেছে জামাত ইসলাম যেহেতু বাটার খাচ্ছে অতএব ইলেকশন তাদের যাওয়ার বা করার কোনো ইচ্ছা নাই। সো এই মেসেজ থেকে এটা পরিষ্কার যে জামাত ইসলাম প্রশাসন বা কোনো জায়গায় জামাত ইসলামের কন্ট্রোলে নাই। আব্দুল নূর তুষার, আপনার কাছে আসবো, তার সাথে একটা কাউন্টার কোশ্চেন করতে চাই। আপনি বলেছেন যে বিএনপির লোক দেশ চালাচ্ছে, আপনি একটু স্পেসিফিক বলেন। আর সবাই মনে করছে, আবার বলছেন জামাত ইসলাম বাটার খাচ্ছে, তাহলে সবাই আবার এটা মনে করছে কেন? সবাই কি ভুল মনে করছে? আর বিএনপি কোন কোন জায়গাায় দেশের একদম বলে দিচ্ছে আপনাকে। ধরে নেন আমি তো আইন অঙ্গনের লোক, তাহলে আইন অঙ্গন দিয়ে শুরু করি। আমার শ্রদ্ধেয় অ্যাটর্নি জেনারেল মহোদয়, উনি কোন পার্টির আপনারা জানেন। অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল মহোদয় কোন পার্টির আপনারা জানেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের মধ্যে 90% কোন দলের আপনি জানেন। অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলের 95% কোন জেলার জানেন। সমস্ত জেলার পিপি, জিপি, এপিপি কোন দলের 90% হচ্ছে, এই যা যা বললাম সব মোর দেন 90% হচ্ছে বিএনপির। মানে আপনি এপিপিপি পর্যন্ত আসছেন? জি, আইন অঙ্গের মানুষ, আপনি উদাহরণ হিসাবে জানতে চাইলেন, এটা দিলাম। আর দেখেন ইলেকশন কমিশনে ডক্টর মঈন সাহেব বলছিলেন যে কিছুদিন আগে যে ইলেকশন কমিশনের যেসব অফিসাররা আছে তাদেরকেই প্রিজাইডিং অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হোক। আপনি হয়তো জানেন 2002 সালে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের অনেকের চাকরি চলে গিয়েছিল, অনেকে সাসপেন্ড করে রেখেছিল, তারা কোর্টে মামলা করে তাদের চাকরি ফেরত পেয়েছে, এবং সেই লোকগুলোই আজকে কিন্তু ইলেকশনে এই মানে প্রায় 1700 কর্মচারী যারা বিএনপির সময় সেই সময় কি নিয়োগ পেয়েছিল। সো আমার মনে হয় যে বাটার খায় জনগণ মনে করে, কিন্তু আমাদের ব্যারিস্টার সাহেব মনে করে খায় না, সব বিএনপি খায়। আর এই জামাত বিএনপি খায় এটাও বলিনি, কিন্তু আপনি আবার টুইস্ট করলে হবে না। আপনি উপস্থাপক যা বলছি সেটাই বলতে হবে। কত পার্সেন্ট? না, আমি 70-80% এইভাবে না, আপনাকে যে আপনি একটা নিরপেক্ষতা রেখে প্রশ্ন করতে। জামাত কত পার্সেন্ট? আমি আপনাকে না শোনেন, ওই অবস্থা আমরা নাই। অতএব যা প্রশ্ন করবেন কোন দলকে অ্যাসাসিন করার জন্য আপনি ওখানে নাই, আমি ওখানে নাই। সো বি কেয়ারফুল যখন যে কথা বলবেন। যেমন কোর্টে আমরা এমন কোনো কথা বলতে পারি না যেটা কন্টেম অফ কোর্ট হয়। সো আপনিও যখন প্রশ্ন করবেন নিরপেক্ষতা রেখে প্রশ্ন করতে হবে। একটা জিনিস ভুলবেন না, গত 15 বছরের মতো আমরা নাই। সো আপনি জামাত কত পার্সেন্ট খায়, বিএনপি কত পার্সেন্ট খায়, এই ধরনের কোশ্চেন আপনার কাছে মানুষ আশা করে না। আপনাকে নিরপেক্ষ ভূমিকা রেখে আমি যখন বললাম যে দেশ চালাচ্ছে বিএনপি, মানুষের ধারণা কনসেপশন শেষ করতে দিবেন, তারপর আপনি বলবেন। মানুষের কনসেপশন যে শাহজাহান চৌধুরী সাহেব যে কথা বলছে, আমি বলতে চাইছি যেই কথা দিয়ে যে জামাত ইসলাম সম্পর্কে মানুষকে যে ভ্রান্ত ধারণা দেওয়া হয়,
প্রশাসন জামাত ইসলাম চালাচ্ছে সেটা সঠিক নয়। নো, আপনি বলেছেন মানুষের ধারণা জামাত বাটার খায়। আমি রিউন্ড করে দেখি আপনার সমস্যা হচ্ছে মিস্টার ব্যারিস্টার, আপনি আপনার কথা ব্যারিস্টার না, আপনি কথা ভালোবাসেন, আপনি যদি চান আমি এখান থেকে কেন উঠে যাবেন? না শুনেন, জি আপনাকেও যেমন কথা বলতে হবে, কথা শুনতে হবে, কথা টুইস্ট করা যাবে না। আগে একটু আগে বলছি, আপনি তো টুইস্ট করেন, আমি দেখলাম কিভাবে টুইস্ট একটু আগেই সরে গেলেন। আপনি বললেন বাটার, মানুষ মনে করে জামাত বাটার খায়, সেখান থেকে সরে গেলেন। আমি আপনাকে কি বললাম? বাটার খায় মানে কি বললাম? মানুষ ভাবে যে জামাত ইসলাম সরকার পরিচালনা করছে, যে বাটার খায়। আপনাকে যদি কথাটা বলতেছি, আচ্ছা ঠিক আছে, এটা তো রূপক অর্থে কথা, তাই না? রূপক অর্থে, কিন্তু অ্যাকচুয়াল মিনিং তো এইটাই, তাই না? আর আমি আপনার সাথে নিশ্চয় আর্গুমেন্ট করতে আসিনি এখানে। আরে এটা যদি আপনার যদি শোনেন, আপনি যদি ইয়ার এজেন্ডা নিয়ে থাকেন জামাতের অ্যাসাসিনেট করতে, তাহলে আর আসবেন না আপনার এখানে, লাস্ট এটাই, কোনো সমস্যা নাই ভাই। আর আমার এটা পেশা না, আপনাকে আগে বলে আমার একটা মহান পেশা, আমি সেটা আমি খুব ভালো আছি। আপনি যেভাবে যদি অ্যাসাসিন করার জন্য নিয়ে আসেন, তাহলে আর কিছু বলার নাই, তাহলে আপনি আর একটা মহিউদ্দিন হবেন। মানে আমি ঠিক বুঝলাম না, আপনি কি জামায়াতকে রিপ্রেজেন্ট করেন? হ্যাঁ, আমি জামায়াতকে রিপ্রেজেন্ট, আপনি জানেন, সারা দেশের মানুষ জানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জামায়াত হিসেবেই আপনাকে প্রশ্ন করি, আমি একজন ব্যারিস্টার হিসেবেই আপনাকে প্রশ্ন করছিলাম। হ্যাঁ, আপনি ব্যারিস্টার হিসেবেই প্রশ্ন করবেন, এবং ব্যারিস্টার কি মানুষ না? সে কাউকে সমর্থন করতে পারে না। না, আপনি আর্গুমেন্টেটিভ যেটা করতেছেন, তাহলে এটা এই অনুষ্ঠানের সৌন্দর্যটা নষ্ট হচ্ছে। আমাদের দুইজন চিন্তায় থাকবে, কিন্তু তাদের কেউই পলিটিক্যাল যে এটা আমি মনে করি না। এখন আপনি যে দুনিয়া শোনেন, বেগম খালেদা জিয়া কি বলছে? শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ না, এবং দিস ইজ দ্য ট্রুথ। আপনি কি ভোট দেন না? আপনি কোন দলকে সমর্থন করেন না? অবশ্যই করি। তাহলে আর আমার স্বচ্ছ আমি বলতেছি, আমি একজন মানুষ, আমি একজন ব্যারিস্টার, আমি জামাত ইসলামকে সমর্থন করি। অন্যায় কি হলো? আপনি কিভাবে বললেন যে জামাত ইসলাম হিসেবে আপনাকে প্রশ্ন করবো? কেন আমি ব্যারিস্টার হিসেবে আপনি আমাকে প্রশ্ন করবেন না? আপনাকে আমাকে বলেন যে ব্যারিস্টার হিসেবে কেন প্রশ্ন করবেন না? আপনি আমাকে ব্যারিস্টার হিসেবে, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি। জামায়াত লিডারদের যদি আপনি যদি সেটা মনে করেন যে জামায়াত লিডার হিসেবে আমন্ত্রণ, আমি তো আপনাকে বলিনি আমন্ত্রণ জানা না, বাট when you ask me my identity, political views, I already said. I didn't ask you any. Yes, you have done it. No, you have done it. আচ্ছা, আমি আপনার সাথে এই বিষয়ে তর্ক করব না, আপনার সাথে তর্ক করতে আসিনি আমি দেশের কথা বলতে আসছি, দেশের মানুষের জন্য বলতে আসছি। আমি তো আপনাকে দেশের কথা বলতে আসছি। দেশের কথাই বলেন, নিশ্চয়ই ফিরে আসেন। আমি তো আপনাকে দেশের কথা বলতে না, ফিরে আসেন। আপনি যা বলেন ইন্টেনশন নিয়ে দেশের কথা, আরেকজন যা বলে তাও দেশের কথা, আপনার বিরোধিতা যারা করে তারাও দেশের কথা বলে, আপনি যা দেশের কথা বলেন। ইয়েস, আমি সেটাই বুঝতে চাচ্ছি। তাহলে বলেন এখন প্রশ্ন করেন দেশের বিষয়। ডিফারেন্ট অপিনিয়নে তো উচ্চিত হওয়ার কিছু নেই। তুষার, এখান থেকে যদি শুরু করতে পারতেন। না, কি বলবো, উনি যদি এরকম বিশ্বাস করেন যে এটা নির্ধারিত হয়ে গিয়েছে, পূর্ব নির্ধারিত, উনি হয়তো এটা বিশ্বাস করেন, আমি জানি না। তবে এই ধরনের বিশ্বাস আসলে সঠিক নয়। আল্লাহ তাআলা আমাদের অন্তর জানেন, কিন্তু আমরা আল্লাহ তাআলা কি করবেন বা করতে পারেন এটা তো আমরা বলতে পারি না। আমাদের পক্ষে এটা সম্ভব না বলা। উনি বলেছেন, নিশ্চয়ই এটার ব্যাখ্যা ওনার কাছে আছে, উনি সেটা মনে করেছেন। আর রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রের কাছে অনুগত থাকবে, কোনো ব্যক্তির কাছে না। উনি এমপি হইল না। আমরা আশা করেছি যে এমপি, মিনিস্টার কিংবা তার চাইতে অধিকতর ক্ষমতাবান ব্যক্তিবর্গ যারা অতীতে ক্ষমতা দেখিয়েছেন এবং যাদের পেছনে সামনে ডাইনে বামে পুলিশ হেঁটেছে, ভবিষ্যতে সেটা হাঁটবে না। আমরা মনে করেছি যে পুলিশ তার দায়িত্ব পালন করবে, সেনাবাহিনী তার দায়িত্ব পালন করবে, আমলাতন্ত্র তার দায়িত্ব পালন করবে। প্রত্যেকে যার যার অবস্থান থেকে রাষ্ট্রের প্রতি তার যতটুকু কর্তব্য সেটা পালন করবেন, কেননা তারা প্রত্যেকেই প্রজাতন্ত্রের কর্মচারী। উনি যদি কালকে নির্বাচিত হন, উনি হবেন প্রজাতন্ত্রের এমপি, এবং সেটা টেম্পোরারি পোস্ট, 5 বছরের জন্য বা কোন একটি মেয়াদের জন্য তিনি নিযুক্ত হবেন ওই পদে। জনগণ তাকে টেম্পোরারিলি ওই জায়গাটাতে নিবে। তো অতএব যেভাবে তিনি বলেছেন, আমি মনে করি যে সেটা সঠিক নয়, একজন রাজনীতিবিদ হিসেবেও নয়, একজন নাগরিক হিসেবেও নয়। পুলিশ পিছনে হাঁটবে কেন? কি কারণে? ওনার পিছনে হাঁটার দায়িত্ব পুলিশের, নাকি ওনার সামনে হাঁটার দায়িত্ব? পুলিশ যদি প্রয়োজন মনে করে ওনার পাশে হাঁটবে, প্রয়োজন মনে করে সামনে হাঁটবে, প্রয়োজন মনে করে পিছনে হাঁটবে। পুলিশের কাজ নিরাপত্তা দেওয়া, এবং ব্যক্তিগতভাবে ওনার যদি সেই নিরাপত্তা প্রাপ্য হয়ে থাকেন, পুলিশ সেটা দিবে। আর যদি প্রাপ্য না হয়ে থাকেন, তাহলে দিবে না। আইনের মধ্যে থেকে উনি যতটুকু চাইতে পারেন ততটুকু চাইবেন, এবং যতটুকু পাইতে পারেন তিনি ততটুকু পাইবেন। হ্যাঁ, কিন্তু ওনার অবস্থাটা হচ্ছে গানের মতো, এই তোমায় আমি পাইতে পারি বাজি, মানে উনি পাইবেন পুলিশে, উনি পাইছেন, উনি সামনেও পাইছেন, পিছনেও পাইছেন। উনি যেভাবে বলবেন, উঠতে বসলে উঠবে, বসতে বললে বসবে। প্রজাতন্ত্রের কর্মচারীকে ব্যক্তিগত কর্মচারী মনে করার যে রেয়াজ, এইটা কিন্তু আসলে এক ধরনের স্বৈরতান্ত্রিক মানসিকতা। এটা স্বৈরতান্ত্রিক মানসিকতা। কারণ স্বৈরতন্ত্র কি করে? মনে করে নিজেই গুরুত্বপূর্ণ, এবং নিজে যা মনে করে সেটাই আইন, উনি যা বলবেন সেটাই হবে। ফলে এই জায়গাতে উনি যেভাবে বক্তব্য দিয়েছেন, এটা রাজনৈতিক বক্তব্য হতে পারে, কিন্তু এটা একটি সঠিক বক্তব্য না। এরপরে আরেকটি জিনিস এখানে লক্ষ্য করা যাচ্ছে, সেটি হচ্ছে যে যদিও বা হয়তো ওনারা নাই,
ক্ষমতার সমস্ত জায়গাতে বিএনপি বসে আছে, হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু তাহলে দৈব চয়ন করলে যদি সব জায়গায় বিএনপি বসে থাকে, তাহলে ওনাদের লোক কোত্থেকে আসবে বা নিরপেক্ষ লোক কোত্থেকে আসবে? ওই লটারি করলেও তো ওই নামই উঠবে যারা আছে। এখন ধরে নেন যে এখন যারা প্রজাতন্ত্রের কর্মচারী আছেন তাদের মধ্যে আওয়ামী লীগ আছে, তাহলে লটারি করলে আওয়ামী লীগ ঢুকে পড়বে, তাহলে লটারি করলে ঢুকে পড়তে পারে। ধরলাম যে আওয়ামী লীগগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে ধরে নেন 20% বা 30%, যদিও মনে করা হয় যে গত 16 বছর আওয়ামী লীগ ছাড়া কেউ নিযুক্ত পায় নাই, তাহলে যাদেরকে এখানে লটারিতে নাম দিতে হবে সব 16 বছরের আগে, মানে এটা যৌক্তিক কথা কিনা? কারণ ধরেই না হচ্ছে যে আওয়ামী লীগ সব দলীয়করণ 16 বছরের আগে গেলে তো আর বিএনপির লোকজন আছে। হ্যাঁ, ধরলাম বিএনপি তো আর দোষর না, বিএনপি তো আন্দোলনের পক্ষ না, সেখানে তো জামায়াতের আপত্তি আছে। না, বিএনপি আর জামাত একসঙ্গে ছিল না, না তাদের ছিল এখন তো। আপত্তি আছে। তো ওই সময় নিয়োগ যখন পেয়েছে আমরা ধরে নিলাম একটা পার্সেন্টেজে নিয়োগ হয়েছে, ধরে নিচ্ছে, এগুলো কিন্তু সব ধরে নেওয়া কথা, ধরে নাও। ওই অঙ্কটা হিসাব করলে। ফলে যদি লটারি করেন, তাহলে লটারি করলে কি করতে হবে? এখন লটারি করলে ওইখানে আওয়ামী লীগের লোক বেশি থাকবে, তাহলে আগে আওয়ামী লীগগুলোকে বাদ দিয়ে লটারি করতে হবে, এবং তারপরে যদি লটারি করেন তাহলে কি হবে? তাহলে অনুপাত হিসেবেই লটারি হবে। যদি প্রশাসনে 80% বিএনপির লোক থাকে, তাহলে লটারি তো 80% উঠবে বা 70% উঠবে। লটারি তো ওভাবেই হয়, লটারি তো ওইভাবেই হয়। তার মানে লটারি কোনো সঠিক প্রপোজাল না, লটারি একটা ভুল প্রপোজাল ছিল। এরপরে কি করা যেতে পারে? এরপরে হইলো যে ধরে নিলাম লটারি হইলো, লটারি হওয়ার পরে যারা এই নামগুলি উঠলো তাদের মধ্যে তাহলে ওই বিএনপি আর ইয়েতে থাকবে, বিএনপি আর জামাত ইসলামী তো থাকবে, তাহলে থাকলে পরে তারা মিলে নির্বাচনটা করবেন। কিন্তু যদি তারা মিলে নির্বাচনটা করেন, যদি তাদেরই পছন্দের লোক ওখানে থাকে, তাইলে কি এটা আবার নিরপেক্ষতা হইলো? ওখানে এনসিপির লোক থাকতে হবে, ওইখানে অন্য যারা পার্টি তাদেরও তো লোক থাকতে হবে। ফলে নিরপেক্ষতার সাথে লটারির কোনো সম্পর্ক নাই। নিরপেক্ষতার সাথে সম্পর্ক হচ্ছে প্রশাসনকে নিরপেক্ষ আচরণ করতে দেওয়া, গণ অধিকার পরিষদও দাবি করতে পারে, গণ অধিকার চাইতে পারে। আর মানে সবারই তো তাহলে থাকতে হবে না, একটু একটু করে, না থাকলে তো তাহলে এটা হচ্ছে একটা যৌক্তিক সমাধান। কিন্তু এই যৌক্তিক সমাধানে পৌঁছানো সম্ভব না। প্রস্তাব দেওয়া যায়, কিন্তু এই যৌক্তিক সমাধানে পৌঁছানো সম্ভব না, যে লটারি করে এটা হবে না। নিরপেক্ষতার জিনিসটা কি? একটু আগে ব্যারিস্টার সাহেব বলছিলেন যে বহু লোককে নিয়ে আসা হয়েছে যারা আগের লোক, মানে যাদের 1700 লোক, তাই না? 1700 লোক। তাহলে এই 1700 লোককে আনা হইলো কিসের ভিত্তিতে? দলীয় পরিচয়ের ভিত্তিতে। উনি তো তাই বলেছেন। তাহলে কি এই সরকার দলীয়করণ করেছে? যে সরকার দলীয়করণ করেছে সেই সরকারকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে? এই প্রশ্নটা উঠবে না? উঠবে তো। হ্যাঁ, তার মানে এই 1700 লোক কি বেছে বেছে আনা হয়েছে যারা ওই সময় চাকরি বাকরি পেয়েছিলেন, বিএনপির লোক ছিলেন? তাহলে সাথে আরো একটা প্রশ্ন আসে, তাহলে বিএনপিও দলীয়করণ করেছিল, 1700 দলের লোককে নিয়োগ দিয়েছিল? তাহলে 1700 যদি দলের লোককে নিয়োগ দিয়ে থাকে, তাহলে দলীয়করণের দোষ আর 16 বছর কি? তাহলে 21 বছর, তাহলে তারও আগে 42 বছর, তারও আগে 50 বছর, তারও আগে 47 থেকে, তারও আগে মনে করেন ব্রিটিশরা তো দলীয়করণই করেছিল, কারণ ব্রিটিশরা হচ্ছে এখানে এসে নিজেদের লোক নিয়োগ দিত। সাদা চামড়া না হইলে আপনি ডিসি হইতে পারতেন না, পারতেন না। তাহলে ব্রিটিশরা তো জাতিকরণ করেছিল, মানে রেসিজম এক ধরনের। তার আগে কি করেছিল? মুঘলরা তো ফার্সি ভাষা চাপিয়ে দিয়েছিল। ফার্সি কি আমাদের এখানকার ভাষা? ফার্সি তো ইরানের ভাষা। সেই ভাষাটা আমরা দলিল টলিল লিখতাম। ভাই, আমাদেরকে একটা যুক্তিসঙ্গত সমাধানে আসতে হবে। প্রথম সমাধান হচ্ছে এই ধরনের বক্তৃতা দিলে বক্তৃতা যেমন প্রশ্নবিদ্ধ হবে, নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। এবং এইরকম অ্যাটিচিউড যদি কোনো রাজনীতিবিদের থাকে, তাহলে এটা বুঝতেই হবে যে ওই যে কর্তৃত্ববাদী মনোভাব, সেই মনোভাব মন থেকে যায় নাই। হতে পারে পুরনো মানুষ, হতে পারে বয়স্ক মানুষ, হতে পারে তাদের যুগে তারা কর্তৃত্ববাদী রাজনীতি করেছেন, কিন্তু সেই কর্তৃত্ববাদের অবসান ঘটাতেই তো আন্দোলনের বৃহত্তম শক্তি এনসিপি একজন রিকশাওয়ালাকে মনোনয়ন দিয়েছে। জি, ঢাকা কর্তৃত্ববাদের এটা একটা অবসান। আজকে বাংলাদেশের সকল ব্যাটারি রিকশা এবং পেডেল রিকশাওয়ালা স্বপ্ন দেখতে পাচ্ছে সে এমপি হবে। তাহলে ফুডকার্টের মালিক, তাহলে ধরেন ঠেলা গাড়ি চালক, সকলেই তো স্বপ্ন দেখতে পাচ্ছে। এটা একটা বিরাট ব্যাপার নয় কি? যে কোনো লেভেলের মানুষ এমপি হবার স্বপ্ন দেখতে পারছে। এখন আমরা যদি মনে করি এই ফুডকার্টওয়ালা যিনি, উনি তাকে ইলেকশন করছেন ওইখানে, কিন্তু ধরেন এই রিকশাওয়ালা যিনি আমার ভাই স্যালুট দিয়েছিলেন, এখন ওনার পিছনে পিছনে পুলিশ হাঁটবে। সারা বাংলাদেশের সর্বত্র যিনি জোর দেখাতে পারবেন তার পিছনেই তো পুলিশ হাঁটতে হবে। একসঙ্গে তো সবার পিছনে পুলিশ হাঁটবে না। যে এলাকায় যার জোর বেশি, তাহলে তার পিছনে হাঁটবে। তাহলে আবার গিয়ে কি দাঁড়াচ্ছে? ইলেকশনে জোর খাটানোর বিষয়টিকে একটা ধারণামূলক বলা হয়েছে যে আমাদের যেহেতু শক্তি আছে, আমাদের কথা শুনতে হবে, আমাদের কথা উঠবে, আমাদের কথায় বসবে। আরে জনগণের কথায় যদি একটু উঠতো আর বসতো, সাধারণ জনগণ যদি এই সেবাটা পেত, তাহলে আমাদের জনগণের জীবন অনেক গুরুত্বপূর্ণ হতো। কিন্তু আপনি মনে করেন যে জনগণের পুলিশ এভাবে সামনে আর পিছনে হাঁটবে, নির্বাচিত হওয়ার পরে এই ধরনের এমপি যে দলেরই হোক, আমি একটা দলের এমপি হিসেবে ওনাকে বিবেচনা করছি না, এই ধরনের মানসিকতা নিয়ে যদি একাধিক এমপি আমাদের সংসদে যান,
তাহলে কোথাও আপনি দেখবেন পুলিশ পিছনে হাঁটছে, কোথাও দেখবেন পুলিশ বসে আছে, কোথাও দেখবেন দাঁড়িয়ে আছে, কোথাও দেখবেন সামনে আছে, কোথাও দেখবেন নাই, বলে দিয়েছে এখানে থাকার দরকার নাই। তো এইটা কি আমাদের নীতি বা আইন বা হোক আমরা সেটা চাই? আমরা সেটা চাই না। আমরা এই আন্দোলনের পরে সত্যিকার অর্থে যেটা চেয়েছি সেটা হচ্ছে বৈষম্যমুক্ত সমাজ, আমরা চেয়েছি মেধাভিত্তিক সমাজ, আমরা চেয়েছি নিয়োগ বাণিজ্য বন্ধ হবে, নিয়োগে ঘুষ বন্ধ হবে, আমরা চেয়েছি মেধার ভিত্তিতে প্রতিযোগিতামূলকভাবে যিনি পরীক্ষায় ভালো করবেন তিনি নিয়োগ পাবেন। আমি এবার একটা প্রশ্ন করি, এই প্রশ্নটা আমার। এই গত কিছুদিনের মধ্যে নতুন চাকরি পাওয়া ছেলে মেয়েদের চাকরি চলে গিয়েছে, বলা হয়েছে জনস্বার্থে তাদেরকে অপসারণ করা হচ্ছে। কিসের স্বার্থ? কি সেই স্বার্থ যে কারণে মেধার ভিত্তিতে একটি ছেলে বা মেয়ে সরকারি চাকরি পাওয়ার পরে সেই চাকরি ভালো মতো করার আগে তার চাকরি চলে যাচ্ছে? কি সেই জনস্বার্থ? এটা তো ব্যাখ্যা দিতে হবে। আজকে কি আমাদের সেই ছেলেটা বা মেয়েটা কোর্টে যেতে পারছে, গিয়ে বলতে পারছে আমাকে অন্যায়ভাবে অপসারণ করা হয়েছে? আমরা শুনবো। এই এখন আমার পাশেই তো কোর্টের মানুষ বসে আছে, পারছে কি? পারছে না। কারণ কোর্টের মধ্যে কি হয়? কোর্টের মধ্যে আমরা দেখি বারান্দার মধ্যে আক্রমণ হয়, এমনকি কোর্টে হাজিরা দিয়ে হাসপাতালে ঢুকতে থাকে, গুলি করে মানুষ মারা যায়। এই এক্ষুনি আসবে যে বিএনপি সন্ত্রাসীরা বিএনপি সন্ত্রাসীকে হত্যা করেছে, বিএনপি মারামারি করেছে। কিন্তু এটা বন্ধ করার দায়িত্ব কার ছিল? এটা বন্ধ করার দায়িত্ব ছিল এই সরকারের। এই সরকারের দেখানোর কথা ছিল নিরপেক্ষতা জিনিসটা কি, এই সরকারের প্রমাণ করার কথা ছিল মেধাভিত্তিক সমাজ তৈরির জায়গাটা আসলে কি, এই সরকারের প্রমাণ করার কথা ছিল জনগণের ভোটে নির্বাচিত না হয়েও জনগণের কাছে কতটুকু দায়বদ্ধ থাকা সম্ভব। এই সরকারের জানার কথা ছিল যে সারের মূল্য বাড়িয়ে দিলে খাদ্যের মূল্য বাড়ে, বাংলাদেশে ইউরিয়া ব্যবহৃত হয় প্রকৃতপক্ষে ধান খেতে, ধান চাষে, এবং আজকে যদি 16 টাকার ইউরিয়া 30 টাকা হয় তাহলে পরে অন্তত 15% খরচ রয়েছে এই উৎপাদনের ক্ষেত্রে সারের মূল্য। সেইখানে অন্তত পক্ষে এটা বেড়ে যাবে কতখানি? অনেকখানি বেড়ে যাবে। এই 15% গিয়ে কোথায় দাঁড়াবে জানেন? খরচের 30% বা 25%। ওই জায়গাতে গিয়ে যেটা পৌঁছাবে তাতে করে যে সামনে চালের দাম বাড়বে, এইটুকু ভর্তুকি জনগণকে দিতে হয়। বাংলাদেশের মানুষের একমাত্র বিলাসিতা হচ্ছে এই দরিদ্র জনগণ একটু ভাত খায়। জি জি, যে আমরা একটা খুব সম্মানিত লোক সৈয়দ ইশতিয়াক আহমেদ কেন যখন কোর্টের হাইকোর্টের বেঞ্চ দিয়েছিল এরশাদ সাহেবের সময় 8ম সংশোধনী সেটাকে চ্যালেঞ্জ করে সেই রিটে কিন্তু এটা বাতিল হয়েছে, ঠিক সেরকম কেয়ারটেকার গভর্নমেন্টের বিলটাও কিন্তু ইশতিয়াক সাহেব করেছিলেন। আর আমাদের অনারেবল চিফ জাস্টিস রেফাত আহমেদ ওনার মতন বোধহয় এরকম আমাদের জুডিশিয়ারি পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। সো হি ট্রাই হিজ আউটমোস্ট বেস্ট। এই 17 মাস লাগার কথা না একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি পাওয়ার জন্য। 17 মাস হচ্ছে এখনো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি দেওয়া হয়নি, একটা সেক্রেটারিয়েট পর্যন্ত দেওয়া হয়নি, যেটা কলমের এক খোঁচায় দেওয়া সম্ভব ছিল। ইমিডিয়েটলি বলা হচ্ছে দেওয়া হবে। সেই ইমিডিয়েটলিটা কবে আই ডোন্ট নো। কারণ আপনি তো বলতেছেন নির্বাচনের ট্রেনে উঠে গেছে, ডিসেম্বর থেকে তো আপনি খালি কি করবেন? নির্বাচনের কাজ করবেন। গেল 1 নম্বর। দ্বিতীয় কথা, একটু আগে যেটা বললাম, এই জুডিশিয়ারি করতে গেলে অ্যাটর্নি জেনারেল সার্ভিসটা আপনি কি করতে পারতেন? আলাদা করতে পারতেন। আপনি ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের মতো পুলিশের এটাকে আলাদা করতেন। কিন্তু আপনি সব কিছু যখন ক্ষমতায় থাকেন না তখন বলেন আমি একদিনের জন্য সময় পেলে আমি করে দিব। সো এই ধরনের কথাবার্তা আমাদের অনেক অ্যাডভাইজারের মুখ থেকে শোনা গেছে, তো 18 মাসে এরকম কিছু পরিলক্ষিত হয়নি। সেই কারণেই দেশের মানুষের মাঝে এই সরকারের উপর যে আস্থা, সেই আস্থাটা 100% নাই। এই বিষয়ে অস্বীকার করার কোনো উপায় নেই। আর দ্বিতীয় যে কথা বলছি শাহজাহান চৌধুরী সাহেবের, আমি আবার বলছি, প্রথমেই শুরুতেই বলে নিছি তার এই বক্তব্যটা অনাকাঙ্ক্ষিত। আপনি যদি মনে করে দেখেন, আপনি রিউন করে দেখতে পারেন। এবং অনাকাঙ্ক্ষিত, এবং তার একটা রাজনীতিবিদ হিসাবে আপনাকে কথা মেপে বলতে হবে। আমি সাধারণ জনগণ হিসাবে আমি অনেক কথা বলতে পারি, কিন্তু যখন আমি একজন আইনজীবী হিসাবে কোর্টে দাঁড়াবো, ডায়াসে দাঁড়াবো, তখন আমি কিন্তু যা কিছু বলতে পারি না। আর একটা জিনিস আমার মনে আছে, পল্টনের ময়দানে সব কথা বলা যায়। একদিন এক জজ সাহেব বলছিলেন, তাই বলছেন পল্টনের ময়দানে সব বলা যায়, কিন্তু সাবমিশনে সব বলা যায় না। তো এই যে বললাম পল্টনের ময়দানে সব বলা যায়, রাজনীতির ময়দানে অনেক কথা বলা যায়। এই যে ওনারা বলছেন যে ওনাকে আইনের আওতা আনতে হবে, এটাও রাজনীতির কথা, এটা নিয়ে আলোচনা করার কিছু নেই। আর ভাইয়া একটা জিনিস বলছেন দলীয়করণ, এটাই হচ্ছে বাস্তবতা। আমাদের সব সময় প্রতি সরকারের আমলেই দলীয়করণ হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আজকে যে জুলাই ম্যান্ডেট পাওয়া গেল, এখন মানুষ কি চায়? এই যে আমি একদম সত্যি প্রচণ্ড রকমের শক যদি তিনি এই কথা বলে থাকেন, পুলিশ আগে আসবে পিছিয়ে আসবে, এটা অবশ্যই এটা হচ্ছে অটোক্রেসির একটা ওয়ান অফ দ্য নমুনা, এবং এই দলের কাছে এটা কেউ আশা করে না।
উনি কি ভেবে কেন বলছে এই জিনিসটা আমার কাছে মনে হয় ওনার পরিষ্কার করা উচিত। আমি তো আর ওনার মনের কথা জানবো না, আর কিন্তু এই ধরনের কথা আসা উচিত না তার মতো মানে রেসপন্সিবল রাজনীতিবিদের কাছ থেকে। আর জি, একটা জিনিস বলি, ইনস্টিটিউশনালাইজেশন যতক্ষণ আপনি না করবেন, প্রতিটা প্রাতিষ্ঠানিকরণ না করবেন, ইলেকশন কমিশনকে আপনি প্রাতিষ্ঠানিকরণ করেননি 18 মাসে। আজকে যে বলতেছেন আজকে আমাদের ইলেকশন কমিশন ঢাল নাই, তরল নাই, নিধিরাম সর্দার, তাকে দিয়ে আপনি কিভাবে ইলেকশন করবেন? আপনি আমাকে বলেন যে এই যে রিটার্নিং অফিসারগুলো সব কি হয়, ডিসি সাহেবরা হয়। এই যে ভাই যেটা বললেন যে 16 বছরে যারা আছে এগুলোকে যদি আপনি বাদ দিতে যান, আপনি ইলেকশনই করতে পারবেন না, সেই লোকই খুঁজে পাবেন না। তাহলে নির্দলীয়করণ করবে কিভাবে? এই সরকার প্রথম থেকে করতে পারতো সেটা কিভাবে সম্ভব? দেখেন আপনি দেখেন এখানে একটা অবজারভেশনও আছে, আগে বিসিএস পরীক্ষা দিলে যারা হতো পুলিশ বাসায় যা চেক করতো যে এই পরিবারের কেউ বিএনপি বা জামাত করে কিনা, এবং তাদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। এটা কিন্তু পেপার পত্রিকা সব জায়গায় আসছে। সো এইরকম একটা সমাজে আমরা একটা আন্দোলন করলাম, আন্দোলন বিপ্লবের পরে আমরা কি করতে পারতাম? আপনাকে সেরকম কোন স্টেপ নিতে হতো। আপনি পুলিশে একটা লোক দেননি, বারবার প্রথম থেকে দাবি আসলো যে জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করছে তাদেরকে পুলিশে নেন। আপনি এ পর্যন্ত পুলিশ নেন, আপনি 16 না 1700 খালি সার্জেন্ট নিলেন যাতে রাস্তা ইয়া করা যায়। আপনি কি এটা পারতেন না? একটু আপনাকে বলি যে পুলিশের, আমি তো পুলিশ তো মানে কনস্টেবল না, পুলিশ মানে আইজিপি থেকে শুরু করে আমি কনস্টেবল কথা বলতেছি। আমি একটু বলি আপনাকে, আইজিপি মানে আপনি এখনকার যে আইজিপি উনি কি দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত না? আমি আপনাকে প্রশ্ন করি। মানে দলের বাইরে কে আছে? তো এখন আইজিপি মানে কনস্টেবল তো ডাজন্ট ম্যাটার, আইজিপি ম্যাটার করে। তাহলে আইজিপি থেকে কনস্টেবল পর্যন্ত আমি একটা সেক্টরই ধরি, এখানে দলীয়করণ মুক্ত করবেন কিভাবে? আমি সেটাই আপনার কাছে জানতে চাইছি। আর যদি দলীয় লোক দেন তাহলে বিএনপি যেহেতু বড় দল তার বেশি আছে, জামায়াত যেহেতু তার চেয়ে একটু আমরা সাধারণভাবে বলতে কম, তার কম আছে, তো দলের লোকই তো আছে। ভাই একই রকম যদি চলতে থাকে তাহলে পরিবর্তনটা হয়ে যাবে। আপনি এখান থেকে নিয়োগ দিয়ে আইজিপি 16 মাসে কিভাবে বানাবেন সেটি আপনাকে একটা জিনিস বলি। আপনি বলতেছেন যে নিরপেক্ষ লোককে আমাদের দেশে নাই। আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারের যে লোকগুলো আছে কারো দিকে কি বলা হচ্ছে, যেমন 3 জন বা 4 জনের বিরুদ্ধে একটা এলিগেশন আসছে যে তারা সেটা পারফর্ম করেনি, তার মধ্যে কিন্তু 2 জনই হচ্ছে ছাত্রদের প্রতিনিধি। তা আমি সেখানে আপনাকে বলি, যদি মানুষ ইচ্ছা করত এবং এই সরকার চাইতো তাহলে এদের ধর একটা কথা বলি, আপনি একটু আগে বললেন আপনার মতো একজন স্বনামধন্য সাংবাদিক তো একটা প্রেস সচিব বাড়ায় দেওয়া যেত না, সেটা আর একটা উদাহরণ দিলাম, সেটা ঠিক হতো না। না একটা কেন ঠিক হবে না? আপনি একটা জিনিস বলি, আপনি একটা মানদণ্ড তৈরি করে, আপনি যে আইজিপির কথা বললেন, আইজিপিকে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য কি সমস্ত রাজনৈতিক দলের সাথে বসছে? না। এটা কোনো কমিটি করা হয়েছে? না। সরকার যাকে ইচ্ছা তাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে যে জায়গায়। এখন ধরে নেন যে ঐক্যমত কমিশনের ছিল, কি ছিল, ভাইস প্রেসিডেন্ট, তাকে আপনি এখন উপদেষ্টা মর্যাদা দিচ্ছেন কেন? আর লোক নাই। সরকার যদি নিজেকে প্রশ্নবিদ্ধ করতে চায়, আমার কাছে এটা মনে হয় না সারা দেশে, যদি সরকার নিজেকে প্রশ্নবিদ্ধ করতে চায় তখন এই সাধারণ চৌধুরী সাহেবের মতো বয়স্ক মানুষেরা এই কথাটা বলবেই যে এই। আরো একটা জিনিস বল, লটারির কথাটা বলছে, এটাকে আমার সমর্থন করি না। লটারি দিয়ে কোনোদিন আপনি নিরপেক্ষ লোককে বসাবেন, এটা আহম্মকের কথা। লটারি হবে কেন? আপনি তো জানেন রে ভাই, আপনার কাছে এসিআর আছে, চাকরি যারা করে ভাইরা আরো ভালো হতো। এসিআর নাই, আপনার কাছে একটা গভর্নমেন্টের রিপোর্ট নাই কোন অফিসার গুলো ভালো কোন অফিসার গুলো খারাপ। এই প্রসঙ্গে বলি, এরশাদ সাহেব 10 বছর চালায় গেছে, শাহাবুদ্দিন সাহেবকে একটা নিরপেক্ষ ইলেকশন করেনি এরশাদের লোক দিয়ে? 10 বছর তো এরশাদ সাহেব চালালেন ক্ষমতা। তাহলে কি এইটা ম্যাটার করে না? যারা সর্বোচ্চ জায়গায় আপনার উপদেষ্টা পরিষদ বলেন বা পরে তত্ত্বাবধায়ক যাই বলেন, এইখানে নিরপেক্ষতাই মেইন। এখানকার নিরপেক্ষতাই মেইন। কোনখানকার? আর ওই উপরেরটাই। যদি উপরেরটা হচ্ছে মূল ভাই, আপনি যদি মূলকে যদি আপনি ক্লিয়ার করেন, উপরেরটা কারা? তত্ত্বাবধায়ক সরকার যারা আছে তারাই, প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা পরিষদ। সেটা আমরা বারবার বলতেছি এক কথা, তত্ত্বাবধায়ক উপদেষ্টা এবং তাদের বিরুদ্ধে কেন অনাস্থা আসবে 18 মাসে? কেন বিএনপি, এনসিপি, জামাত সবাই বলবে যে এখানে উপদেষ্টাদের মধ্যে সমস্যা? 3টা দলই কিন্তু তাদের রাখতে পারতেছেন। তার মানে কি 3টা দল মানে কিন্তু সারা দেশের মানুষ। এই সারা দেশের মানুষ তো তাদেরকে বসাইছে, 18 মাসে তারা পারে না। তাহলে পলিটিক্যাল গভর্নমেন্টের বিষয়ে তারা আঙ্গুল তোলে, তাহলে এইটা করা ঠিক না। আর একটা জিনিস বলি, আমাদের দেশ ইউএস এর মতো না। ইউএস এর কি, যখন যে গভর্নমেন্ট আসে সেই গভর্নমেন্টের কি হবে, সেই গভর্নমেন্টের সমর্থনকারী লোকগুলো সচিবালয়ে আসে, আবার ওই গভর্নমেন্ট চলে যাবে, সচিবালয় থেকে সব চলে যাবে। আমাদের দেশে কিন্তু সেই সিস্টেম না। কিন্তু আমাদের দেশে যেরকম আপনি নিরপেক্ষ লোক খুঁজে পাবেন না, নিরপেক্ষ সে কাজ করবে না, ভোটের জন্য সে দায়িত্ব পালন করবে না, এই কথাটাও ঠিক। আমরা একটু শুরু, তাহলে আপনার কথা যে শুনলাম, আমি একটু 3টা দলের বক্তব্য শুনে আব্দুল নূর তুষার আপনার কাছে যাব।
তিনটা দলের বক্তব্য পর প্রশ্ন উঠেছে, তিনটি দলই বলছে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে যে যার ফরম্যাটে। আমি যদি আরো একটু বলি, যেমন তারা এনসিপি মনে করে কয়েকজন উপদেষ্টা, বিএনপি মনে করে কয়েকজন উপদেষ্টা, জামাত মনে করে কয়েকজন উপদেষ্টা। এই কয়েকজন মিলাইলে তিন দলের অপছন্দের উপদেষ্টা মিলাইলে পুরো উপদেষ্টা পরিষদ হয়ে যাবে। আমার কথা হচ্ছে যে সুযোগটি এসছে এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে রায়টা চলে এসছে বৃহস্পতিবারে, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল হয়েছে, তাহলে এখন নির্বাচনটা হতে অসুবিধা কি? এই সরকারের এই পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলে অসুবিধা কি? কারণ হচ্ছে তিন দলই তো এই সরকারকে নিরপেক্ষ বলছে না। এখানে দুটি প্রশ্ন আপনি করেছেন। একটা হচ্ছে এই সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ কিনা। এই সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, এটা তারা নিজেরাই করেছেন, অন্যদেরকে প্রশ্ন করতে হয় না। তাদের বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়েই বহু অনিরপেক্ষ বা দলীয় পক্ষ এই ধরনের আচরণ হয়েছে। আমি আজকেই শুধু একটা বলি, আজকে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক রাজনৈতিক দলের মেম্বাররা দেখা করেছেন। রাজনৈতিক দল যখন আমন্ত্রিত অতিথির সাথে দেখা করে, এটা কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান না, সরকারি অনুষ্ঠানও না। এটা কেন প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজ আছে কিংবা প্রধান উপদেষ্টার যে মানে প্রচারের অংশ আছে, সেখান থেকে এটা কেন দেখানো হবে? ওনার সঙ্গে তো দেখা করতে যাদের সঙ্গে উনি পড়াশোনা করেছেন তারাও যেতে পারে, কিংবা ওনার সঙ্গে দেখা করতে ওনার ব্যক্তিগত বন্ধুরাও যেতে পারে। সেরকম যে তিনটি দল গিয়েছে তারা তো সরকারের অংশ না, বা আরো যদি 5টা দল যাক, 10টা দল যাক, তারা কেউ তো সরকারের অংশ না। সরকার কেবলমাত্র সরকারি প্রোটোকল অনুযায়ী এবং সরকারের যে সারাদিনের যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলির ছবি সরকারের পক্ষ থেকে পোস্ট হবে। কিন্তু এইগুলো তো যেটা পোস্ট হয়েছে, এনসিপি দেখা করেছে বা অন্যরা দেখা করেছেন, এইটা তো সরকারি পোস্ট থেকে আসা উচিত না, কিন্তু সেটা এসেছে। এবং এসেছে প্রথমে এনসিপিটা আসার পরে যখন সমালোচনা শুরু হয়েছে তখন বাকিগুলো এসেছে। হয়তো এটা পরিকল্পনার মধ্যেই ছিল, কিন্তু এটা সঠিক হয় না এই কাজটা। এরকম অনেক ছোট ছোট কাজ আছে যেগুলো দেখলে মনে হবে যে এই সরকার কিছু দলের সঙ্গে একরকম আচরণ করেন, কিছু দলের সঙ্গে আরেক রকম। যেমন এনসিপির প্রতিনিধি, বিএনপির প্রতিনিধি এবং জামাতের প্রতিনিধি জাতিসংঘে বেড়াতে গেলেন, কিন্তু গণ অধিকার পরিষদের কেউ যেতে পারলেন না কেন? গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ কি এনসিপির চাইতে কম যোগ্যতা সম্পন্ন? এবি পার্টি কেন যেতে পারলেন না? তারা কি কম যোগ্যতা সম্পন্ন, নাকি জাতিসংঘে যাওয়ার মতো যোগ্যতা মেধা তাদের নাই? জাতিসংঘের গিয়ে এয়ারপোর্টের পিছনের দরজা দিয়ে বের করে নেওয়ার মতো যে একটা ব্যাপার, সেই মেধা যোগ্যতাও তাদের নাই, তাই না? তো এবং ডিম খাওয়ার যোগ্যতাও নাই। তো ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা তো সেটা নয়। তাহলে এরকম আচরণ হয়েছে। আমরা দেখেছি যখন তখন যমুনা ঘেরাওয়ের কর্মসূচি দিয়ে দেয় কিছু কিছু দল, তাদেরকে কেউ কিছু বলে না। আর আপনি এখন বলেন আপনি যমুনা ঘেরাও করবেন, এখন বলেন, দেখেন আপনার কি অবস্থা হয়। তো এইগুলা কি এক ধরনের পক্ষপাতমূলক আচরণ নয়? এগুলা তারা করেছে। তাহলে এগুলো মনে করিয়ে দিতে হয় বারবার। বাঙালি জাতির স্মৃতিশক্তি, ভিটামিন ডির অভাব, বিভিন্ন ভিটামিনের অভাব আমাদের আছে। ছোটবেলা আমরা রাতকানা রোগে ভুগেছি বছরের পর বছর। ভিটামিন এ এবং ডি এর অভাব তো আমাদের সর্বজনীন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এখন তো আবার বাঙালি আন্তর্জাতিকতা পছন্দ করে, যে কোনো কিছু আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলে ওইটাকে আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। যেমন আমাদের ভিটামিন এ এবং ডি এর অভাব, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলাদেশে আপনি নিশ্চয়ই জানেন যে ভিটামিন এ খাওয়ানোর একটা উৎসবের মতো হতো এক সময়। তো এগুলা আছে, কিন্তু আমাদের যে বুদ্ধিমত্তার বুদ্ধাঙ্ক কোন লেভেলে আছে এইটা নিয়ে কোনো আন্তর্জাতিক গবেষণা নাই বলে এটাকে আমরা ঠিক মানতে চাইছি না। তো আমি আবার আমার প্রসঙ্গে আসি। এখন দেখেন যে জায়গাতে আমরা ছিলাম, তাহলে এই নিরপেক্ষতার জায়গাতে কি হলো? তত্ত্বাবধায়ক সরকার প্রযুক্ত হয়ে গেল আদালতের মাধ্যমে। আমরা জেনে গেলাম যে তত্ত্বাবধায়ক সরকার এসে গিয়েছে, এখন আর এটা হবে না। তবে পরবর্তী নির্বাচন, 5 বছর পরে যে নির্বাচন, চতুর্দশ, এখানে 3টা আদর্শিক প্রশ্ন আছে। প্রথম হচ্ছে অনির্বাচিত সরকার যারা এখন দেশ চালাচ্ছেন তাদের হাতে নির্বাচন নিরাপদ, কিন্তু আগামীতে যারা নির্বাচিত হবেন তাদের কাছে নির্বাচন অনিরাপদ। আগামী এই নির্বাচনে কারা যাবেন? যারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন। জুলাই সনদে যারা স্বাক্ষর করেছেন তারা বলেছেন যে নির্বাচনে কারচুপি একটা ভয়ঙ্কর অপরাধ এবং এই নির্বাচনে কারচুপি করা যাবে না, অবৈধ নির্বাচন হবে না। এগুলোই তো জুলাই সনদ, তাই না? এই প্রতিষ্ঠানগুলিকে সম্পূর্ণ পুনর্গঠন করা হবে। তাহলে যারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন তারা জুলাই সনদে বিশ্বাস করেন না যে তাদের জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার হবে? তার মানে তারা সব পারবেন জুলাই সনদের, শুধুমাত্র একটা নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার যোগ্যতা, চারিত্রিক যোগ্যতা তাদের নাই। এই আগামী নির্বাচনে যারা নির্বাচিত হবেন আদালত বলে দিয়েছে, এবং এটা নিশ্চয়ই আদালত মনে করে, তা না হলে কেন দিবে? নিশ্চয়ই, তাই না? নিরপেক্ষ নির্বাচন দলগুলির পক্ষে করা সম্ভব না। এইবার আসেন, এখন যদি তত্ত্বাবধায়ক সরকার প্রযুক্ত করতে হয় তাহলে অসুবিধাটা কোথায় হবে?
নির্বাচন পিছিয়ে যাবে। কারণ নতুন ভাবে তত্ত্বাবধায়ক সরকার তৈরি করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের আইনে কি হবে, তত্ত্বাবধায়ক সরকারের আইনে কি আছে, অতীতের আইনে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি পাওয়া যাবে না, যেহেতু না পাওয়া গেলে তার আগের জন, আছে না পাওয়া গেলে একটা সার্চ কমিটি হবে, সেই সার্চ কমিটি করে খুঁজতে হবে, তাই তো আছে। রাষ্ট্রপতি হবে না, তারপরে লাস্ট হচ্ছে ইয়াজউদ্দিন হবে। ইয়াজউদ্দিনটা এখন কে, ওনারা সেটা মানবে না, এই জন্য ওনারা এখন তত্ত্বাবধায়ক সরকার দিবে না। তার মানে ওনারা এখনো যেটা করছে সেটাও হচ্ছে একটা সুবিধার মধ্যে থাকছে। এইবার আসেন, এইটা আরেকটা ঝামেলা হবে এখন তত্ত্বাবধায়ক সরকার দিলে, সেইটা হচ্ছে এখন নতুন করে তত্ত্বাবধায়ক সরকার হবে, তারা এসে বলবে আমাদেরকে 90 দিন সময় দেন। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তো 90 দিন, 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। তাইলে তো 90 দিন হাতে নাই নির্বাচনের, ফেব্রুয়ারি পরে মার্চে যাবে, মার্চে গেলে হবে রমজান, রমজানের পরে আবার নাই পরীক্ষা, পরীক্ষার পর আবার ওই ঘটনা ঘটবে। এই জন্য তত্ত্বাবধায়ক সরকার দিতে পারবে না। অতএব যা আছে তাহা লইয়াই, অর্থাৎ ওই যে বলে না, নাই মামার চাইতে কানা মামা ভালো। কিন্তু দেশে কোনো কানা নাই, কারণ আমরা ভিটামিন এ খেয়েছি, রাত কানাও নাই, দিন কানাও নাই। দেশে কি আছে জানেন? দলকানা। এবং এই দলকানারাই আমাদের দেশটা চালাবে ভবিষ্যতে। তারা নিজেরা একজন আরেকজনকে দলকানা বলে, কিন্তু নিজেদেরকে আবার বলে না আমাদের রাতকানা তো দূর হয়েছে। এবং অবশ্যই বাংলাদেশে রাতকানা নাই, কারণ রাতে কোনো নির্বাচন হবে না, দিনে হবে ইনশাআল্লাহ। দেখেন, গোখলে, হি ওয়াজ দ্য প্রমিনেন্ট হিস্ট্রিয়ান অ্যান্ড রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন। সে একটা কথা বলতো সবসময়, বাংলা যা আজকে চিন্তা করে, ইন্ডিয়া চিন্তা করে আগামীকাল। সো আমি বাঙালি, বাংলাদেশি হিসাবে গর্ববোধ করি, কারণ এই দেশের মাটিতেই মৌলানা ভাসানী শেরে বাংলার মতো লোক হয়েছে। এখন আরেকটা জিনিস বলি, আনইলেক্টেড গভর্নমেন্ট সম্পর্কে ভাই বলছে যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থায় যাওয়ার আগে আনইলেক্টেড গভর্নমেন্ট কেন আমরা শাহাবুদ্দিন সাহেবকে পছন্দ করলাম 91 সালে, বা কেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আমরা আনইলেক্টেড লোকের আন্ডারে বলতেছি ফ্রি ফেয়ার ইলেকশন হবে। দেখেন, প্রথম ইলেকশনটাই হলো কিন্তু 73 সালে, এবং শেখ মুজিবুর রহমান সহ তাজউদ্দিন, নজরুল ইসলাম, কামরুজ্জামান, এরা প্রথম যদি বলেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা এবং কারচুপির যদি কোনো কিছু শুরু হয়ে থাকে, সেটা 73 সাল থেকে শুরু হয়েছে এবং সেই ক্রমান্বয়ে সেটা চলছে, এবং এটা প্রতিটা ইলেকশন হয়ে গেছে 91-এর আগ পর্যন্ত, এটা সর্বজন স্বীকৃত। সো তখন আপনি একটা চাইলেন যে না, রাজনৈতিক দলগুলো যে ক্ষমতায় থাকে, এবং এইটা কেয়ারটেকারের যে মানে জাজমেন্টটা এসেছিল, সেই জাজমেন্টে জাস্টিস ওয়াহাব মিয়া বলছে, একদম জাজমেন্টের মধ্যে লেখা আছে যে 84 সালে প্রথম অধ্যাপক গোলাম আজম উনি এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার কথা প্রস্তাব করলেন, এবং এক একজনের ইন্টারপ্রিটেশন এক এক রকম। 86 সালে জামাত ইসলাম কেন আওয়ামী লীগের সাথে এরশাদ সাহেবের কাছে গেছেন, দ্যাট উড বি দ্য লাস্ট চান্স টু শো, মানে পুরো দেশকে দেখানা যে যে সরকার ক্ষমতায় থাকবে তার আন্ডারে ভোট করলে কোনোদিন নিরপেক্ষ হবে না। এখন আমি আপনার কথায় আসি যে আজকে তত্ত্বাবধায়ক সরকার করা কেন সম্ভব না। হ্যাঁ, যেহেতু পুনর্বহাল হয়ে গেছে। হ্যাঁ, এইখানে পুনর্বহাল পুরাটা হয়নি। আচ্ছা, এটাই সবাই বুঝতেছে না। সেটা হচ্ছে ত্রয়োদশ সংশোধনী পুনর্বহাল হলো, একটু আগে যান। ত্রয়োদশ সংশোধনী বাতিলের সময় প্রথমে অ্যাপিলেট ডিভিশন যখন রায় ঘোষণা করলেন, তখন বললেন যে নেক্সট 2 ইলেকশন হবে না, না, পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে গেল এখন। না, এই যে জায়গাটাইতে বলতেছি, আপনি একটু শোনেন। আচ্ছা, কথা বাদ দিলাম, 50 থেকে শুনে আমি বললাম কেন ডিভিশনের ওই রায়টা ধরে, আর ওটা ছিল রায় যেটা দিয়ে বাতিল করা হয়, আর এটা ছিল সংশোধনীর মাধ্যমে। না, রায় প্রকাশের আগেই প্রথম কথা হচ্ছে খায়রুল হক সাহেব যখন ফুল রায় দিল, তখন তো খায়রুল হক সাহেব ফ্রড করে এই কথাটাকে অমিট করলো, আর রায় বের হওয়ার আগে পঞ্চদশ সংশোধনী আপনি দিলেন। এই পঞ্চদশ সংশোধনীতে করলেন কি, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার শপথ নেওয়া, তাদের বেতন, আমরা 2 মিনিট সময়, একদম 1 সেকেন্ডের মধ্যে বলেছি, এই জিনিসগুলো উনি বাতিল করলেন। যখন বাতিল করলেন, এখন তো এই পঞ্চদশ সংশোধনী রায় যেটা বাতিল হলো, সেটা খালি 52A আর B হয়েছে, ওই যে শপথ নেওয়া এগুলো আর রিটার্ন হয়নি। সো যতক্ষণ পর্যন্ত পঞ্চদশে এখন লিভ গ্রান্ট হয়েছে, এই পঞ্চদশ যতক্ষণ পর্যন্ত বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে
পারছেন না, এটা হচ্ছে লিগ্যাল বার। Legal bar। আর থার্ড কথা হচ্ছে যে জুলাই সনদে একটা নতুন স্কিম দিছি কেমন করে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হবে। সো আপনি তো একমত হয়েছেনই নতুন করে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনবেন। তো আজকে ওই ত্রয়োদশ সংশোধনীতে ফিরে যায়, এটা একটা ফিউটিয়াল এক্সারসাইজ হবে। সো লাস্টলি যে কথাটা ভাই বলছেন যে দেখেন এদেশের মানুষ আনইলেক্টেড গভর্নমেন্ট বা ইলেক্টেড না, এদেশের মানুষ তার ভোটের অধিকার আদায়ের জন্যই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাইছে, এবং এই এন্ট্রিম গভর্নমেন্টটাও সেই একই ফরম্যাটের। সে এন্ট্রিম গভর্নমেন্টের মধ্যে কোনো উপদেষ্টার বিরুদ্ধে পার্টিকুলারলি যদি অবজেকশন থাকে তাকে চেঞ্জ করে ফেলে দিয়ে একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়া যাবে না, এটা মনে হয় কোনো বেদবাক্য না। ক্লিয়ার। তুষার ভাই, একদম শেষ মুহূর্তে আপনার কাছে জানতে চাই, এই যে আইনগত অনেক কথা বলা হয়, তো স্পেশাল রেফারেন্সে যদি এই ইন্টারিম সরকার গঠিত হতে পারে, তো স্পেশাল রেফারেন্সে তত্ত্বাবধায়ক আবার কেন স্টার্ট করতে পারবে না? আপনি টাইম 1 মাস আগে ওনাদের সিদ্ধান্ত, সরকার কার জন্য স্পেশাল রেফারেন্স চাইবেন এবং কার জন্য চাইবেন না এটা তো তাদের সিদ্ধান্ত। স্পেশাল রেফারেন্স চাইতে পারেন আসলে সরকারও না, স্পেশাল রেফারেন্স চেয়েছিলেন রাষ্ট্রপতি। সরকার যদি রাষ্ট্রপতিকে অনুরোধ করেন, রাষ্ট্রপতি যদি রেফারেন্স চান, তাহলে এটা সম্ভব। আদারওয়াইজ তো স্পেশাল রেফারেন্স চাওয়া তো আসলে কোনো গতানুগতিক ব্যাপার না যে এটা রেগুলার হয়। স্পেশাল রেফারেন্স হয় কি কারণে হয়? যখন প্রচলিত আইন অনুযায়ী কোনো কিছু সমাধান করা যাচ্ছে না বা সমাধান করা খুবই কঠিন, তবে এই সবই নির্ভর করে আসলে সদিচ্ছার উপরে। কালকে যদি চাই দেখবেন পরশুদিনই আবার এটা হয়ে যাবে, এবং যে কারণে রাজনৈতিক সিদ্ধান্ত, হ্যাঁ, এবং যে কারণেই হচ্ছে আমাদের দেশে মানুষ সত্যিকার অর্থে নিরপেক্ষতা শব্দটাতে বিশ্বাস